গণভোট তো হয়েছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করি তার একটা কমিটমেন্ট, যেহেতু বিশ্বাসের একটা বিষয় ছিল। ইমপ্লিমেন্টের তো আইনি বিষয় এটা। যে সিন্ডিকেটের কথা বলছেন, এই সিন্ডিকেট তো আমরা ইনহেরিটিক্যালি পেয়েছি, তাই না? এখন এই সিন্ডিকেট ইনহেরিটিক্যালি পেয়েছি বিধায় আমরা তো আর ক্ষমা পাবো না, এটাকে তো ভাঙতে হবে আমাদেরই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু আজ সরকারি দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে। এটি বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কিন্তু ভালো বার্তা দিল না। আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি তো প্রথম বক্তব্যে বললাম যে জুলাই সনদ তো সার্জিস আলমদের আগেই আমরা স্বাক্ষর করেছি। ওরা স্বাক্ষর করলো কবে? আমি ডিবেটে যেতে চাচ্ছি না। আমরা তো সবার আগে স্বাক্ষর করেছি না, জামাতের আগেও আমরা স্বাক্ষর করেছি। জামাত বলেছে যে করবো না, কিন্তু করেছে। আর সার্জিসরা করছে আপনার আরো পরে, এই কিছুদিন আগে মনে হয়, তাই না? এবং জুলাই সনদ আমরা রিপিটেডলি উই আর টেলিং যে আমরা জুলাই সনদের দাড়ি কমা সেমিক্লোন সবই আমরা আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যমে সবই আমরা মানা হবে। এবং তার একটা উদাহরণও দেখালাম যে ডেপুটি স্পিকারটা আপনাদের জুলাই অধ্যাদেশ সনদে আছে, ইনকর্পোরেট হয়নি এখনো, তারপরও আমরা কিন্তু এটা একটা কর্ডিয়ালিটি শো করলাম জুলাই সনদের প্রতি, তাই না? তাহলে আপনি এখন কিভাবে প্রমাণ করতে চান? সেই কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে কাদম্বিনী এখন মরেছে, এরকম একটা কি আছে না, কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল। আমরা জুলাই সনদের প্রতিটি জিনিস আমরা পালন করব। এই যে দ্বিতীয় যে শপথ, দ্যাট মিনস সংবিধান সংস্কার পরিষদ যে বলছে জুলাই সনদে নাকি এটা আছে, সংবিধানে তো আর নেই। তারপরেও আমরা বলছি যে যদি আপনার এটা যৌক্তিক হয় এবং যুক্তিগ্রাহ্য হয়, আমরা যদি প্রমাণ করতে পারি, যদি যুক্তিতর্কে বোঝাতে পারেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা প্রয়োজন, আমরা কি নিব না? তা কি বলেছি? বলেন তো, জুলাই সনদের কোনটা ভঙ্গ করলাম আমরা? আমরাই তো জুলাই সনদ সবার আগে স্বাক্ষর করেছি। অতএব আপনি এই কথাগুলো সার্জিস আলম বলছে পলিটিক্যালি, এটা সে বলতে পারে, কিন্তু আপনি দেখবেন যে সংসদে আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা অন্য দলের থেকে বেশি কর্ডিয়াল। আমি আরেকটি প্রশ্ন আপনাকে রাখতে চাই যে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জামাতের সাথে আপনাদের পথ চলা বা বোঝাপড়াটা কেমন দেখেছেন? আজকে কেমন মনে হয়েছে? না, আজকে তো আমাদের বললাম যে ইনসেপশন অফ দ্য ফার্স্ট সেশন ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি কর্ডিয়াল। এবং লাস্টে যে রাষ্ট্রপতির ভাষণের উপরে তারা ওয়াকআউট করলো, এটা তো মানে আপনার তর্কের খাতিরে আমরা বলতেই পারি যে এক ধরনের স্ববিরোধিতা বলতে পারি, যেহেতু এই রাষ্ট্রপতির আন্ডারেই ডক্টর ইউনূস সরকার সহ আজকে সংসদে অনেক উপদেষ্টাগণ আপনারা শপথ নিয়েছেন। আপনার প্রশ্নকর্তা একটা প্রশ্ন করেছে যে অধ্যাদেশটা তো রাষ্ট্রপতির স্বাক্ষরে ডক্টর ইউনূস প্রণয়ন করেছে, তাই না? তা আপনি কোনটা ধরবেন? অন্তর্বর্তীকালীন সরকার প্রণয়ন করেছে অধ্যাদেশ, না রাষ্ট্রপতির মাধ্যমেই তো করতে হয়েছে। তাহলে তো আপনি এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা না করলে আপনার জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, তাই না? সুতরাং এই যে জিনিসগুলো আপনার এইটা এক ধরনের মানে আমি বলি যে রহস্যময় জিনিস মনে হয় আমার কাছে, যে জুলাই সনদটা কিভাবে আপনার বাস্তবায়ন হবে এটা আলোচনা সমালোচনার মাধ্যমে। বলে কি মানুষ দেখে আমি বলে যে গণভোটের রায়ের ফলে বাস্তবায়ন। আচ্ছা, গণভোটটা কি জুলাই সনদ বাস্তবায়নের জন্য হয়েছিল? জুলাই সনদটা মানবো এই জন্য গণভোট। জুলাই সনদটা আমরা মানবো যেহেতু আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ছিল না, এই জন্য আমরা জনগণের উইলটা নিলাম, আমাদের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট ছিল। এখন এটাকে জনগণের উইলটা হলো গণভোট, আমাদের রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট ছিল। এখন এটা হাউ টু ইমপ্লিমেন্ট, আইনি কায়দায় কীভাবে করা যায়, এর জন্য তার গণভোট হয়নি। এটা এখন আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই সমস্ত জিনিস। এইটাই আমি আপনার কাছেও রাখতে চাবো যে এই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা এখানে আসলে তারা কিভাবে কাজ করতে পারে, এখানে গণভোটটা কিভাবে কাজ করে আমি সেটা বলছি। গণভোট তো হয়েছে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করি তার একটা কমিটমেন্ট, যেহেতু বিশ্বাসের একটা বিষয় ছিল। ইমপ্লিমেন্টের তো আইনি বিষয় এটা।
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ, সরকার ও বিরোধী দলকে কিছু সুনির্দিষ্ট জায়গায় দায়িত্বশীলতার প্রমাণ দিতে হয়। আপনি সরকারি দলের এমপি, আপনার কাছে জানতে চাবো কিছু জিনিস, মৌলিক যে জিনিসগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গায় রয়েছে, সেটি হলো যে দেশের অর্থনৈতিক চাপ, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের পরিকল্পনা তো আপনি দেখছেন যে এবার রমজানে আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের এমপি, মন্ত্রী এবং সরকার নিজেও ভ্রাম্যমাণ আদালতগুলো কার্যকর রেখেছে এবং প্রধানমন্ত্রী নিজেও বলছে যে রমজানের এই মাসে ব্যবসায়ীরা যেন আপনার এই যে ইচ্ছা করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করে, এবং যে সিন্ডিকেটের কথা বলছেন, এই সিন্ডিকেট তো আমরা ইনহেরিটিক্যালি পেয়েছি, তাই না? এখন এই সিন্ডিকেট ইনহেরিটিক্যালি পেয়েছি বিধায় আমরা তো আর ক্ষমা পাবো না, এটাকে তো ভাঙতে হবে, আমাদেরই দায়িত্ব তো আমাদেরই। এবং সেটা যে ভাঙার প্রক্রিয়া চলছে বিধায় তো এখনো আপনি ওই পর্যায়ে যাননি যে দ্রব্যমূল্য আপনার ধরাছোঁয়ার বাইরে। দেখেন যে তেলের বাজার নিয়ে, বিশেষ করে জ্বালানি তেল নিয়ে যে তেলেস্মাতি কারবার ঘটে গেল, আমরা কি সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেইনি? আমরা মানুষের একটা হুজুগ উঠেছিল যে তেল হয়তো পাওয়া যাবে না, ফিলিং স্টেশনগুলো ক্রাউড হয়ে গেল, কিন্তু তেল কিন্তু আমাদের এই এপ্রিল মাস, এটা তো মার্চ মাস পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধির কোনো উপায় নেই, কারণ আমরা আগের দামেই তেল কিনেছি। এখন যে তেলটা কিনবো সেটা যেহেতু ব্যারেল প্রতি বেড়ে গেছে, 120 টাকা মনে হয়, $120, এবং এখন আবার জাহাজ ভাড়াও বাড়ছে, এইসব বিষয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে এটা, এবং এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা করবো সেটা। আর আর আইন শৃঙ্খলা রক্ষার যেটা বলছেন, দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই বলে যে মনোবল নাকি ভেঙে গেছে। আমরা তো একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পেলাম, সেখানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান রয়েছে না? তাহলে তো আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন পেতেন না। তার মানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের, দে ক্যান ডু এভরিথিং, এভরিথিং ইজ পসিবল ফর দেম। এখন আমি যেটা দেখলাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এত টাকা গত 17 বছর খরচ হয়েছে, কিন্তু আমি প্রান্তিক পর্যায়ে দেখি যে পুলিশ স্টেশনগুলোতে যথেষ্ট লজিস্টিক সাপোর্ট কিন্তু নেই।